আচ্ছা, ফাইনালি আমরা আসলে দুইটা টপিক পড়বো, একটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স, একটা হচ্ছে থার্মাল ফিজিক্স। এরকম দুইটা টপিক পড়বো। এই দুটো টপিকের উপরে ফাইনালি সব কোশ্চেন হবে অ্যাসাইনমেন্ট প্লাস হচ্ছে ভাইভাতে। আমরা ফিজিক্স দিয়ে শুরু করতেছি। স্যার লেকচার শিটগুলো আমাদের ক্লাসরুমে দিয়ে দিন। সরি, জি বলছিলাম যে লেকচার শিটগুলো না আমাদের ক্লাসরুমে দিয়ে দিন। হ্যাঁ দিয়ে দিই। থার্মাল ফিজিক্সের শুরুতেই আমরা আসলে যেটা নিয়ে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে কি হিট। হিট জিনিসটা আসলে কি, আরেকটা টার্ম আছে সেটা হচ্ছে টেম্পারেচার। সো হিট আর টেম্পারেচার এই দুইটা জিনিস কি, এটা নিয়ে আমাদের হচ্ছে একটা আইডিয়া থাকতে হবে এবং খুব ভালো আইডিয়া থাকতে হবে এবং কোনো কনফিউশন থাকা যাবে না। হিট আর টেম্পারেচার এগুলি কি সেম জিনিস কিনা, নাকি তাদের মধ্যে পার্থক্য আছে, এরকম কোনো কনফিউশন আসলে থাকা যাবে না। তো তোমরা আমাকে একটু বলো তো যে হিট আর টেম্পারেচার এই দুটার মধ্যে কি কোনো পার্থক্য আছে, না এই দুটা একই জিনিস? স্যার পার্থক্য আছে স্যার। তাপ হচ্ছে গেলে এক ধরনের শক্তি, আর তাপমাত্রা হচ্ছে কি হলো এমন একটা বস্তু যেটা অন্য কোনো বস্তুর সংস্পর্শে আসলে তাপ গ্রহণ করবে না বর্জন করবে, সেটা নির্ধারণ করা হয় টেম্পারেচার বা তাপমাত্রার মাধ্যমে। ঠিক আছে, হ্যাঁ ও যেটা বলছে যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি, দ্যাট মিনস হিট হচ্ছে এক ধরনের এনার্জি। এনার্জি যে অনেক ধরনের ফর্ম আছে, অনেক ধরনের রূপ আছে, তার মধ্যে একটা রূপ হচ্ছে হিট এনার্জি বা হিট। তো এই হিট হচ্ছে এমন যে হিট যদি কেউ অ্যাবজর্ব করে, শোষণ করে, তাহলে সেই অবজেক্টটা হচ্ছে গরম হয়ে যায়। আর যদি কেউ রিজেক্ট করে তাহলে সেই অবজেক্টটা ঠান্ডা হয়ে যায়। তো এই জন্য বলা হয় heat is a form of energy whose absorption makes the body hot and whose rejection makes the body cold. So heat is a form of energy which produces the sensation of hotness and coldness of a body. একটা বস্তুর ঠান্ডা মানে একটা বস্তুর মধ্যে যে ঠান্ডা বা গরম, সেই অনুভূতি আসলে তৈরি করে হচ্ছে হিট। ঠিক আছে, আমরা কোন একটা বস্তু ঠান্ডা বা গরম এই অনুভূতিটা যে পাই, ঠিক আছে, এই বস্তুটা হচ্ছে ঠান্ডা অবস্থায় আছে বা এই বস্তুটা অনেক গরম অবস্থায় আছে, এই অনুভূতিটা পাই হচ্ছে হিটের কারণে। এবং হিটের একটা প্রসেস কি, হিট হচ্ছে এনার্জি সেই ফর্ম যেটা হচ্ছে সবসময় হায়ার টেম্পারেচার অবজেক্ট থেকে লোয়ার টেম্পারেচার অবজেক্টে ট্রান্সফার হয়। এবং এবং হিট ট্রান্সফার হওয়ার তিনটা ওয়ে আছে, একটা হচ্ছে কন্ডাকশন, একটা কনভেকশন, আর একটা হচ্ছে রেডিয়েশন। So heat is a form of energy which flows from a body of a higher temperature to a body of lower temperature by three three processes: conduction, convection, and radiation. Conduction জিনিসটা কি? কন্ডাকশন জিনিসটা হচ্ছে এরকম, এটাকে বাংলাতে বলা হয় পরিবহন। যে ধরো তোমার বাসায় তুমি একটা লোহার খন্ড বা ইভেন একটা চামচের কথা চিন্তা করো। একটা চামচকে তুমি যদি গরম পানিতে ডুবায় রাখো, ঠিক আছে, ডুবায় চামচে আরেক মাথা তুমি ধরে রাখছো, একটু পরে দেখবা যে তুমি যে মাথাটা ধরে রাখছো সেই মাথাটা যদিও গরম পানিতে নাই, কিন্তু সেটা আস্তে আস্তে গরম হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে তাপের যে ট্রান্সফার হইলো এক মাথা থেকে আরেক মাথায়, এই পদ্ধতি থেকে বলা হয় কন্ডাকশন প্রসেস, মানে পরিবহন। এই এই প্রসেসে আসলে কি হয়েছে যে ওই চামচের এক মাথা থেকে আরেক মাথাতে তাপের ট্রান্সফার হয়েছে, কিন্তু কোনো ধরনের ওইখানে যে অণুগুলা আছে সেই অণুগুলা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যায়নি, কিন্তু ওখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু তাপের ট্রান্সফার যে জিনিসটা সেটা কিন্তু ঠিকই হয়েছে। আচ্ছা, তো আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে এই প্রসেসটা হচ্ছে এইরকম যে অণুগুলা নিজেদের স্থান পরিবর্তন না করে যদি এক অণু থেকে আরেক অণুতে তাপের সঞ্চালন ঘটায় এবং এক অবজেক্টের এক মাথা থেকে আরেক মাথায় যদি তাপ সঞ্চালিত হয়, তাহলে এই প্রসেসটাকে বলা হয় কন্ডাকশন প্রসেস বা পরিবহন প্রসেস। আচ্ছা, আরেকটা প্রসেস আছে, সেটার নাম হচ্ছে কি কনভেকশন।
কনভেকশন বা এটা বাংলা হচ্ছে পরিচলন। পরিচলন কোন প্রসেস? পরিচলন প্রসেসটা হচ্ছে এরকম, ধরো তোমরা বাসায় যখন পানি গরম করো, পানি গরম করলে আমরা কি দেখতে পাই? একটু পরে পানিটা ফুটতেছে। বাষ্প হচ্ছে স্যার। তো পানি যখন ফুটে তখন কি হয়? উপরে পানি নিচে, নিচে পানি উপরে যায় না? ঠিক আছে, তার মানে এইখানে যে তাপের ট্রান্সফার হচ্ছে সেটা হচ্ছে এরকম যে শুরুতে কি থাকে? শুরুতে হচ্ছে উপরে পানিগুলো ঠান্ডা থাকে, নিচে পানিগুলো গরম হয়ে যায় আস্তে আস্তে। উপরে যেগুলো গরম হয়ে যায় সেগুলো আস্তে আস্তে উপরে উঠে যায়, ঠান্ডাটা আবার নিচের দিকে যায়। এরকম করে একটা পর্যায়ে দেখা যায় পানি এক পাশ থেকে আরেক পাশে ঘুরতেছে, এরকম একটা অবস্থা তৈরি হয়। এই পর্যায়েও আহ তরলে সব জায়গাতে তাপের ট্রান্সফার হয়, কিন্তু তরলের যে অণুগুলা আছে অণুগুলা নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে। তো এই প্রসেসটাকে বলা হয় কনভেকশন প্রসেস বা পরিচলন প্রক্রিয়া। আচ্ছা, আরেকটা হচ্ছে রেডিয়েশন প্রসেস। রেডিয়েশন প্রসেসটা কেমন? যে ধরো চুলায় আগুন জ্বলতেছে, তুমি চুলা থেকে অনেক পাশে দাঁড়ায় আছো, তো চুলার সাথে কিন্তু তোমার কোনো সম্পর্ক নাই, মানে তোমার সাথে চুলার সাথে চুলাতে তুমি হাতও দাও নাই, কিছুই দাও না। কিন্তু কি হবে? তুমি একটু একটু পরে কি হবে তোমার? তুমি একটা গরম ফিল করবে না? ঠিক আছে, এই গরমটা কেন হয়? এই গরমটা হচ্ছে রেডিয়েশন প্রসেসে তোমার দিকে চলে আসে, যদিও কোনো মানে তোমার সাথে কোনো কন্ট্যাক্ট নাই, কিন্তু তাপ হচ্ছে কি হয় যে কোনো একটা জায়গায় তুমি যদি তাপ থাকে সে তার আশেপাশে সঞ্চালিত হয়। ঠিক আছে, আশেপাশে সঞ্চালিত হয়। এবং এই রেডিয়েশন প্রসেসটা এমন একটা প্রসেস যে প্রসেসে অনেক সময় যদি আশেপাশে কোনো মাধ্যমও না থাকে তারপরে হচ্ছে তাপের মানে তাপের পরিবহন হতে পারে। ঠিক আছে, মাধ্যম থাকলেও তাপের পরিবহন হতে পারে। তো এই প্রসেসটাকে বলা হয় রেডিয়েশন প্রসেস। তো তিনটা প্রসেস হচ্ছে তিন রকমের। একটা হচ্ছে কন্ডাকশন, ডিরেক্ট কন্ট্যাক্ট থাকতে হবে এবং কন্ট্যাক্ট থাকতে হবে এবং কি হবে? অণুগুলা স্থানান্তরিত না হয়ে তাপ সঞ্চারিত করবে। আর হচ্ছে কনভেকশন, সেটা হচ্ছে সেটাতে কন্ট্যাক্ট থাকতে হবে এবং কি হবে যে এক অণু থেকে আরেক অণুতে তাপের সঞ্চারিত হবে এবং অণুগুলা নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করবে। আর রেডিয়েশন প্রসেস, এখানে কোনো ধরনের কন্ট্যাক্ট থাকবে না, সংস্পর্শ থাকবে না, কিন্তু তারপরেও তাপ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালিত হবে। আহ এবং কোনো জায়গায় যদি মিডিয়াম নাও থাকে সেক্ষেত্রে হয়তো রেডিয়েশন প্রসেসে তাপ সঞ্চারিত হতে পারে। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে, এটা এই রেডিয়েশন প্রসেসে আসে। ঠিক আছে, তো তাপ নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? তাপ বা হিট নিয়ে? না স্যার, না স্যার। এখন আমাদের একটু এই জিনিসটা একটু বুঝতে হবে যে হিটের সাথে টেম্পারেচারের পার্থক্যটা কেমন। আচ্ছা, ধরো তোমাকে আমি আইসক্রিম খাইতে দিচ্ছি, আইসক্রিম খাইতে দিলে আমরা কি বলি? যে আরে এটা তো অনেক ঠান্ডা, তাই না? আবার ধরো তোমাকে আমি গরম চা খাইতে দিচ্ছি, সেটা খেয়ে তুমি বলতেছো আরে এটা তো অনেক গরম। ঠিক আছে, তারপরে আইসক্রিমটা কি করি? যে আমরা অনেকে পুরা ঠান্ডা আইসক্রিম খাইতে পারি, অনেকে কি করে একটু সময় রেখে দিয়ে তারপর খায়। ঠিক আছে, তারপরে অনেকে হচ্ছে চা, গরম চা চা খাইতেই পারে না, আবার অনেকে হচ্ছে চা একটু ঠান্ডা করে খায়। ঠিক আছে, তো এই যে এই ব্যাপারটাই যে একটা জিনিস যে ঠান্ডা বা একটা জিনিস যে গরম, সেটা কত বেশি গরম বা কত বেশি ঠান্ডা। আমি কিন্তু শুরুতেও আইসক্রিমটা ঠান্ডা ছিল, কিন্তু তখন কিন্তু মুখে নিতে পারি নাই, একটু পরে আবার মুখে নিতে পারতেছি। ঠিক আছে, তার মানে কোল্ডনেস এর কিন্তু একটা লিমিট আছে, মানে একটা বেশি কোল্ড হয়ে গেলে তখন আমি খাইতে পারতেছি না, আবার একটু সময় নেওয়ার পরে কি হচ্ছে আমি খাইতে পারতেছি। বা আবার চার ক্ষেত্রে অনেকের যেটা হয় যে একেবারে ইনস্ট্যান্ট গরম চা তারা খাইতেই পারে না, তাদের জিহ্বা পুড়ে যায়, এই হয় সেই হয়, কিন্তু একটু সময় রাখলে একটু পরে খাইতে পারে। তার মানে এই যে হটনেস বা কোল্ডনেস এর এটা একটা অ্যামাউন্ট আছে। ঠিক আছে, এই অ্যামাউন্টটা যে কোয়ান্টিটির সাহায্যে মেজার করা হয় সেই কোয়ান্টিটিকে বলা হয় টেম্পারেচার। যে একটা জিনিস কত বেশি ঠান্ডা বা কত বেশি গরম সেটাই আসলে মেজার করা হয় টেম্পারেচারের সাহায্যে। অ্যাকচুয়ালি কোল্ডনেস জিনিসটা আসলে কি? কোল্ডনেস জিনিসটা হচ্ছে বা কোল্ডনেস বা হটনেস জিনিসটা হচ্ছে এরকম যে কোন একটা জায়গায় কত বেশি আমার হিট আছে তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, যেখানে বেশি হিট থাকে সেখানে আসলে আহ হট হয়, যেখানে কম হিট থাকে সেখানে আসলে কোল্ড হয়। তো এটাকে আমরা আসলে বলতে পারি যে অ্যামাউন্ট অফ হটনেস, কত বেশি
তাপ সেখানে আছে। যদি তাপ অনেক বেশি থাকে তাহলে সেটা বেশি হট, যদি তাপ অনেক কম থাকে তাহলে সেটা কম হট। দ্যাট মিনস হিট এনার্জির পরিমাণ যদি বেশি থাকে তাহলে সেই অবজেক্টটা অনেক বেশি গরম একটা বস্তু, আর যদি হিট এনার্জি কম থাকে তাহলে সেটা হচ্ছে অনেক ঠান্ডা এইরকম একটা বস্তু। এবং এখানে আরেকটা জিনিস বলা যায় যে একটা টেম্পারেচার হচ্ছে একটা বস্তুর সেই প্রপার্টি যে প্রপার্টিটা ডিটারমাইন করে যে ধরো দুইটা অবজেক্টকে কাছাকাছি রাখছে, এখন একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে তাপের ট্রান্সফার হবে কিনা সেটা আসলে ডিপেন্ড করে হচ্ছে টেম্পারেচার। কারণ আমরা পড়ছিলাম যে টেম্পারেচার সবসময়, হিট সবসময় হায়ার টেম্পারেচারের অবজেক্ট থেকে লোয়ার টেম্পারেচারের অবজেক্ট দিকে সঞ্চালিত হয়। হিট সবসময় হায়ার টেম্পারেচারের অবজেক্ট থেকে লোয়ার টেম্পারেচারের অবজেক্টের দিকে সঞ্চালিত হয়, এটা হচ্ছে হিটের সব সময়ের ঘটনা। সো আমি যদি দুইটা অবজেক্ট কাছাকাছি রাখি তাহলে যদি এমন হয় যে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে তাপের ট্রান্সফার হচ্ছে, তার মানে আমি বুঝতে পারবো যে অবজেক্ট থেকে তাপের ট্রান্সফার হচ্ছে সেটার টেম্পারেচার বেশি, আর যে অবজেক্টে তাপের ট্রান্সফার হচ্ছে সেটা টেম্পারেচার কম। আবার যদি এমন হয় যে না দুইটা অবজেক্ট থেকে একটা কোনো ধরনের তাপের ট্রান্সফার হচ্ছে না, তার মানে আমি বুঝতে পারবো যে এই দুইটা অবজেক্ট তারা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে তাদের টেম্পারেচার হচ্ছে সমান। সো এখান থেকেও আমি আসলে টেম্পারেচার একটা সংজ্ঞা পাই যে টেম্পারেচার হচ্ছে কোন একটা বস্তুর সেই প্রপার্টি যে প্রপার্টিটা আসলে বোঝায় যে দুইটা অবজেক্ট থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে নাকি নাই। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? না স্যার, ক্লিয়ার। আমাকে একটু বলতে পারবা যে হিট পরিমাপ করে এরকম যন্ত্রের নাম কি? থার্মোমিটার স্যার। থার্মোমিটার স্যার। স্যার থার্মোমিটার। থার্মোমিটার। একটু ভুল করলাম, একটু চিন্তা করে বলো। আমি বলছি হিট পরিমাপ করে এমন যন্ত্রের নাম কি? হিট পরিমাপ। স্যার ক্রোনোমিটার। আচ্ছা, এটা তোমরা তোমরা দেখো নাই। হিট পরিমাপ করে যে যন্ত্রের সাহায্যে, সেই যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। ঠিক আছে, হিট পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। তো তোমরা আগামী সেমিস্টারে যখন ফিজিক্স ল্যাব করবা সেখানে আসলে ক্যালোরিমিটারটা ইনশাআল্লাহ দেখতে পারবা। হ্যাঁ, আমরা আশা করি যে আগামী সেমিস্টারে ইউনিভার্সিটিতে আমরা ল্যাব করব, তো সেক্ষেত্রে তোমরা হয়তো ক্যালোরিমিটারটা দেখতে পারবা। আচ্ছা, টেম্পারেচার পরিমাপ করে যন্ত্রের নাম কি? এটা তো সবাই পড়ো, বলো তো কি? থার্মোমিটার স্যার। থার্মোমিটার স্যার। থার্মোমিটার হচ্ছে টেম্পারেচার পরিমাপক যন্ত্রের নাম। আচ্ছা, তো বলো তো হিটের একক কি? স্যার ক্যালোরি। জুল স্যার। হিটের একক জুল বা ক্যালোরি। আর জুল স্যার। জুল। টেম্পারেচার একক কি? কেলভিন স্যার। কেলভিন, ফারেনহাইট, কেলভিন। সেলসিয়াস। স্যার সেলসিয়াস, সেলসিয়াস, ফারেনহাইট। ফারেনহাইট। এগুলো হচ্ছে টেম্পারেচার একক। আচ্ছা, স্যার এসআই এককে তো আমরা কেলভিনই রাখবো। হ্যাঁ এসআই এককে কেলভিন। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে আমরা থার্মোমিটারের কথা বললাম, থার্মোমিটারও কিন্তু আসলে বিভিন্ন ধরনের থার্মোমিটার হতে পারে। ঠিক আছে, এর মধ্যে আমরা বাসায় যে থার্মোমিটারটা ইউজ করি এটা কি থার্মোমিটার? ফারেনহাইট স্যার। ফারেনহাইট স্যার। হচ্ছে ফারেনহাইট থার্মোমিটার, বা এটাকে আরেকটা নাম বলা যাইতে পারে, সেটা হচ্ছে মার্কারি থার্মোমিটার। ঠিক আছে, এটার ভেতরে হচ্ছে মার্কারি থাকে। সেই মার্কারি হচ্ছে এমন একটা ধাতু যেটা হচ্ছে তরল, এবং টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে ওই তরলের আয়তন বৃদ্ধি পায়। সেই আয়তন দেখেই আমরা আসলে বুঝতে পারি যে টেম্পারেচার কত। ঠিক আছে, আরেকটা থার্মোমিটার আছে যেটা খুবই প্রচলিত, সেটার নাম হচ্ছে প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার। তো এই জিনিসগুলো একটু আইডিয়া রাখতে হবে। ঠিক আছে, এরকম আরো অনেক থার্মোমিটার আছে, গ্যাস থার্মোমিটার আছে, পাইরোমিটার আছে। ঠিক আছে, তো আমরা হিট আর টেম্পারেচারের কনসেপ্ট গুলো পড়ে ফেললাম। তো এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি একটা প্রসেসের সম্পর্কে পড়বো। সেই প্রসেসটার নাম হচ্ছে আইসোথার্মাল প্রসেস। নাম থেকেই আমরা একটু বুঝতে পারতেছি যে আইসোথার্মাল, আইসো মানে হচ্ছে সমান, আর থার্মাল মানে হচ্ছে তাপমাত্রা। ঠিক আছে, তাহলে সমান তাপমাত্রা প্রক্রিয়া। তাহলে আরেকটু সহজ করে আরেকটু যদি সুন্দর করে বলি তাহলে এটাকে বলা হয় সমুষ্ণ প্রক্রিয়া। তোমরা নিশ্চয়ই পড়ছো, তাই না? সমুষ্ণ প্রক্রিয়া পড়ছো না? জি স্যার।
সমুষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেসটা কি? আচ্ছা, এমন একটা প্রসেস, ধরো একটা গ্যাস, সেটার আমি প্রেসারে পরিবর্তন করতেছি বা সেটা ভলিউমে পরিবর্তন করতেছি, কিন্তু যখন এই পরিবর্তনটা করতেছি তখন ওই পুরা গ্যাসের বা ওই গ্যাস সিস্টেমের টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখতে হচ্ছে। তো আমরা যদি এমন হয় এট কনস্ট্যান্ট টেম্পারেচার কোন একটা গ্যাসের প্রেসার এবং ভলিউমে পরিবর্তন করি, তাহলে এই গ্যাসের যে ধরনের পরিবর্তন হবে এই পরিবর্তনকে বলা হয় আইসোথার্মাল চেঞ্জ। এবং যে প্রক্রিয়ার মাধ্যমে এই চেঞ্জটা হবে সেই প্রক্রিয়াটাকে বলা হয় আইসোথার্মাল প্রসেস। তো কি বলা হচ্ছে, when a gas undergoes a change in pressure and volume at constant temperature, অবশ্যই কি থাকতে হবে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকতে হবে। ঠিক আছে, এটা কিন্তু টেম্পারেচার খেয়াল করি আমরা, ঠিক আছে, হিট না, কিন্তু টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে আমরা যদি একটা গ্যাসের আয়তন এবং তাপমাত্রার পরিবর্তন, আয়তন এবং তার সেই চাপের পরিবর্তন করি, তাহলে ওই গ্যাসের যে ধরনের পরিবর্তন হবে এই পরিবর্তনকে আমরা বলবো আইসোথার্মাল চেঞ্জ। আর এই আইসোথার্মাল চেঞ্জটা যে প্রক্রিয়ার মাধ্যমে হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় আইসোথার্মাল প্রসেস। স্যার আইসোথার্মাল প্রসেসটা কি বয়েলের সূত্রই নাকি স্যার? আইসোথার্মাল প্রসেসটা হচ্ছে বয়েলের সূত্র মেনে চলে। ঠিক আছে, in isothermal process the relation between pressure and volume follows the Boyle's law. তো আইসোথার্মাল প্রসেসে ভলিউম এবং প্রেসারের যে পরিবর্তনটা সেটা সবসময় বয়েলের সূত্র মেনে চলে। এবং কার্নোট সাইকেল যেটা আছে, কার্নোট সাইকেল হচ্ছে আইসোথার্মাল প্রসেসের উপর বেস করে কাজ করে। আচ্ছা, এখানে দেখানো হয়েছে আইসোথার্মাল প্রসেস, একটা গ্রাফ দেখানো হয়েছে যে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে ভলিউম, দ্যাট মিন্স হরিজন্টাল অ্যাক্সিস বরাবর হচ্ছে ভলিউম আর ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর হচ্ছে প্রেসার। তো এরকম যদি থাকে তাহলে হচ্ছে আমরা কি হবে, মানে এই আইসোথার্মাল প্রসেসে গ্রাফটা দেখতে কেমন হবে, সেই গ্রাফটা হবে যে এরকম, যে এখানে দেখতে পাচ্ছি যে এখানে ভলিউম কম কিন্তু প্রেসার অনেক বেশি, আবার এইদিকে হচ্ছে ভলিউম বেশি প্রেসার অনেক কম। দ্যাট মিন্স এটা হচ্ছে একটা ব্যস্তানুপাতিক প্রক্রিয়া। is proportional to 1/v। ঠিক আছে, তো ভলিউম যত বেশি হবে প্রেসার তত কমে যাবে, প্রেসার যত বেশি হবে ভলিউম তত কমে যাবে। তো এটা একটা একটার সাথে ব্যস্তানুপাতিক ভাবে এই সম্পর্কটা ডিপেন্ড করে। ঠিক আছে, এবং এই সময়টাতে অবশ্যই কি থাকতে হবে, তাপমাত্রা কনস্ট্যান্ট থাকতে হবে। ঠিক আছে, অবশ্যই তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকতে হবে। আইসোথার্মাল প্রসেসটা কি তোমরা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আইসোথার্মাল প্রসেসটা হওয়ার জন্য কি কি কন্ডিশন জরুরি? ঠিক আছে, আচ্ছা, যে কন্টেইনারের মধ্যে আমি হচ্ছে এই আইসোথার্মাল প্রসেসটা মানে সম্পন্ন করব সেই কন্টেইনারটাকে অবশ্যই কি হইতে হবে, গুড কন্ডাক্টর অফ হিট হইতে হবে। কারণ কি, যে আমি একটা গ্যাসের চেঞ্জ করতেছি, কি তার ভলিউম বা তার প্রেসারে পরিবর্তন করতেছি, এবং এই এই পুরো প্রসেসে কি হইতে পারবে না, কোনো ধরনের তাপমাত্রার পরিবর্তন হওয়া চলবে না। তো যে কন্টেইনারের মধ্যে আমার গ্যাসটা আছে সেই কন্টেইনারটাকে অবশ্যই গুড কন্ডাক্টর অফ হিট হইতে হবে। তাহলে যে জিনিসটা হবে, যে ধরো আমি হচ্ছে এখানে কি করলাম, ভলিউমের প্রেসারে পরিবর্তন করলাম, প্রেসার ইনক্রিজ করলাম, তো প্রেসার ইনক্রিজ করলে কি হবে স্যার? চাপ কমে যাবে স্যার। আচ্ছা, তো ইনিশিয়ালি ধরো আমি প্রেসার যদি বাড়াই, তাহলে মানে সবকিছু যদি স্বাভাবিকভাবে হইতে থাকে তাহলে প্রেসার বাড়ানোর সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পাবে, তাই না?
তাই হবে না? কোনো একটা জায়গায় যদি চাপ বৃদ্ধি পায় তাহলে সেখানে কি তাপমাত্রা বৃদ্ধি পায় না? তাপ বৃদ্ধি পাবে স্যার। তো তাপমাত্রা যে বৃদ্ধি পাচ্ছে, তো তাপমাত্রা তো বৃদ্ধি পাওয়া যাবে না, আইসোথার্মাল প্রসেসে তার তাপমাত্রা বৃদ্ধি পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, যে যে পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সেই তাপমাত্রাকে আমি বাইরে ছেড়ে দিতে পারি। ঠিক আছে, তো আমার কন্টেইনারটা কেমন হইতে হবে যে সেটা গুড কন্ডাক্টর অফ হিট যেন হয়। ঠিক আছে, আচ্ছা, তো সেটা কি করতে পারবে, যে বাইরে তাপমাত্রা যেন ট্রান্সফার করে দিতে পারবে। সো তার মানে কি কি হইতে হবে, আমার এই যে সিস্টেম, এই সিস্টেমের আশেপাশে যে সারাউন্ডিংস থাকবে সেই সারাউন্ডিংস এর কি হইতে হবে, থার্মাল ক্যাপাসিটি অনেক হাই হইতে হবে, যেন আমি যে তাপমাত্রাটা ছেড়ে দিব সেই তাপমাত্রা যেন তারা রিসিভ করতে পারে। ঠিক আছে, সো সারাউন্ডিংস এর থার্মাল ক্যাপাসিটি অনেক বেশি হাই হইতে হবে। আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এই প্রেসারের যে পরিবর্তন আমি যেটা করতেছি, এই পরিবর্তনটা খুব স্লোলি করতে হবে। কারণ আমি যদি স্লোলি না করে খুব দ্রুত করে ফেলি তাহলে দেখা যাবে যে তাপমাত্রা বেড়ে গেছে। কিন্তু যেহেতু আমাদের তাপমাত্রা ফিক্স রেখে করতে হবে, সো প্রেসারের পরিবর্তন এটা হচ্ছে খুব স্লোলি করতে হবে, যে অল্প একটু প্রেসার বাড়ালাম, অল্প একটু তাপমাত্রা বাইরে ছেড়ে দিলাম, এরকম করে করে স্লোলি, মানে স্লো প্রসেসে এই আইসোথার্মাল প্রসেসটা কন্ডাক্ট করতে হবে। অ্যাকচুয়ালি কি হয় এখানে, এটা হচ্ছে লাস্ট লাইনে বলা আছে, বাই অ্যাবজর্পশন অর রিজেকশন অফ নেসেসারি হিট দ্য টেম্পারেচার ইজ টু বি কিপ কনস্ট্যান্ট। প্রয়োজনীয় পরিমাণ তাপ শোষণ বা বর্জনের মাধ্যমে তাপমাত্রাটাকে কনস্ট্যান্ট রাখা হয়। এমনও হইতে পারে যে ধরো হচ্ছে আমি প্রেসার কমায় দিলাম, প্রেসার কমে দিলে তখন কি হবে, তখন টেম্পারেচার, বাড়বে স্যার। প্রেসার কমে দিলে টেম্পারেচার কিন্তু কমবে। বুঝো নাই? মানে তোমরা চিন্তা করো যে প্রেসার বাড়ে আমাদের কি গরম বেশি লাগে না? ধরো তোমাদের আমি খুব প্রেসার দিচ্ছি, এই এটা করো ওইটা করো, স্বাভাবিকভাবে তখন কি লাগবে, গরম বেশি লাগবে। আবার ধরো প্রেসার কমে দিলাম, সবকিছু ঠান্ডা, তখন কি হবে, মানে টেম্পারেচার কমে যাবে। তো প্রেসার যখন কমে যাবে তখন কি হবে, টেম্পারেচার কমে যাচ্ছে, তো টেম্পারেচার যদি কমে যায় তাহলে তো সমস্যা, তখন কি করতে হবে, বাইরে থেকে তাপমাত্রা আনতে হবে। সো আমার অ্যাবজর্পশনও করা লাগতে পারে, আবার রিজেকশনও করা লাগতে পারে। যদি এমন হয় যে আইসোথার্মাল এই প্রসেস করার সময় আমার তাপমাত্রার পরিমাণ বেড়ে গেল, তাহলে তাপমাত্রা আমি বাইরে ছেড়ে দিব। আর যদি তাপমাত্রার পরিমাণ কমে যায় তাহলে আমি বাইরে থেকে তাপমাত্রা নিয়ে আসবো। সো এই রকম প্রসেসে আইসোথার্মাল প্রসেসকে কন্টিনিউ করা হয়। ওকে, তো এরপরে যে প্রসেস, সেই প্রসেসের নাম হচ্ছে অ্যাডিয়াব্যাটিক প্রসেস। এটার নামও তোমরা পড়ছো, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। নাম পড়ছো না? জি স্যার। জি স্যার। রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা কি? The process in which a system neither receives heat or rejects heat. রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার নাম থেকে যদি আমরা বোঝার চেষ্টা করি, ধর রুদ্ধদ্বার বৈঠক মানে কি, যে বৈঠকে কি হইতেছে সেটা বাইরে কেউ জানে না, বাইরে কি হচ্ছে সেটা ভেতরে কেউ জানে না, তাই না? এরকম। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে এইরকম প্রক্রিয়া যে ওই সিস্টেমে বাইরে থেকে কোনো তাপ নিবে না, বা ওই সিস্টেম থেকে কোনো তাপ বাইরে আসবেও না। ঠিক আছে, তো তাপের পরিবর্তনটা কোনোভাবেই হবে না, যা কিছু হয়ে যাক কিন্তু কোনো ধরনের তাপের পরিবর্তন হওয়া যাবে না। So the process in which a system neither receives heat or rejects heat. সে তাপ গ্রহণও করবে না, তারপর হচ্ছে তাপ সে রিসিভও করবে না, গ্রহণও করবে না, আবার তাপ সে রিজেক্টও করবে না, ছেড়েও দিবে না। এই ধরনের যে প্রসেস, সেই প্রসেসকে বলা হয় অ্যাডিয়াব্যাটিক প্রসেস বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, in this process a gas undergoes changes in pressure, volume, temperature under thermal isolation. এই ধরনের প্রসেসে কি হয় যে একটা গ্যাসের প্রেসার এবং ভলিউম এবং টেম্পারেচারের পরিবর্তন হয়। ঠিক আছে, প্রেসারের পরিবর্তন হতে পারে, ভলিউমের পরিবর্তন হতে পারে, টেম্পারেচারের পরিবর্তন হতে পারে, কিন্তু কোনোভাবেই তাপের পরিবর্তন করা যাবে না। এটা হচ্ছে মেইন কথা। ঠিক আছে, তুমি টেম্পারেচারের পরিবর্তন করো, কোনো সমস্যা নেই, তুমি ভলিউমের পরিবর্তন করো, সেটাও কোনো সমস্যা নাই, তুমি তাপমাত্রার পরিবর্তনও করো, সেটাও কোনো সমস্যা নাই, কিন্তু
কোনোভাবেই তাপের পরিবর্তন করা যাবে না। নো হিট ইজ অ্যালাউড টু এন্টার অর লিভ দ্য গ্যাস, কোনো হিট বাইরে আসবেও না, ভেতরে যাবেও না। তো এই ধরনের প্রসেস যে সিস্টেমে মেইনটেইন করা হয় সেটাকে বলা হয় অ্যাডিয়াবেটিক প্রসেস, এবং এই প্রসেসে যে ধরনের চেঞ্জ হয় সেই চেঞ্জকে বলা হয় অ্যাডিয়াবেটিক চেঞ্জ। অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে বয়েলের সূত্র অ্যাপ্লিকেবল না, ঠিক আছে। এবং অ্যাডিয়াবেটিক প্রসেসের যে রিলেশন, প্রসেসে ভলিউম এবং প্রেসারের যে রিলেশন সেটা হচ্ছে এরকম, পিবি টু দি পাওয়ার গামা সমান সমান কনস্ট্যান্ট, ঠিক আছে। পিবি টু দি পাওয়ার গামা সমান সমান কনস্ট্যান্ট, এবং এই প্রসেসে যে কার্ভ তৈরি হয় সেই কার্ভকে বলা হয় অ্যাডিয়াবেটিক কার্ভ। এবং অ্যাডিয়াবেটিক কার্ভ আগের যে কার্ভ ছিল, দ্যাট মিন্স আইসোথার্মাল প্রসেসে যে কার্ভ তৈরি হয় সেটাকে বলা হয় আইসোথার্মাল কার্ভ, আর অ্যাডিয়াবেটিক প্রসেসে যে কার্ভ তৈরি হয় সেই কার্ভকে বলা হয় অ্যাডিয়াবেটিক কার্ভ। এবং যেটা দেখা যায় সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক কার্ভ আইসোথার্মাল কার্ভের চাইতে স্টিপার, দ্যাট মিন্স অনেক বেশি খাড়া, ঠিক আছে। অ্যাডিয়াবেটিক কার্ভ আইসোথার্মাল কার্ভের চাইতে অনেক বেশি খাড়া, এবং সেটা হচ্ছে গামা গুণ খাড়া, ঠিক আছে। আইসোথার্মাল কার্ভ যদি হয় এরকম, তাহলে অ্যাডিয়াবেটিক কার্ভ হবে এরকম, মানে এটা হচ্ছে একটু খাড়া টাইপের। আচ্ছা, একজন হ্যান্ড রেজ করছো, বলো কি বলতে চাও। স্যার এই রুদ্রতাপীয় প্রক্রিয়া যেহেতু তাপ ভিতরে যাবেও না বাইরে হবে না, তাহলে স্যার কাজটা সম্পূর্ণ হবে কিভাবে? আচ্ছা, আমি ধরো একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের প্রেসার বাড়াচ্ছি, প্রেসার বাড়ালে কি হবে, ওখানকার টেম্পারেচার বাড়বে, তো টেম্পারেচার বাড়লে তো আমার সমস্যা নাই, মানে অ্যাডিয়াবেটিক প্রসেস অনুযায়ী সমস্যা নাই। জি আবার স্যার। যদি এমন করি আমি মানে প্রেসার কমাই, তাহলে টেম্পারেচার কমে যাবে, টেম্পারেচার কমে গেলেও আমার কোনো সমস্যা নেই। কিন্তু যেটা হওয়া যাবে না, আগের বার আমি কি করতেছিলাম, আগের বার আমি আহ, তাপমাত্রা ঠিক রাখার জন্য তাপ বাইরে মানে ছেড়ে দিচ্ছিলাম বা বাইরে থেকে তাপ গ্রহণ করতেছিলাম। এই প্রসেসে বাইরে থেকে কোনো তাপ নেওয়া যাবে না, তারপরে বাইরে কোনো তাপ দেওয়াও যাবে না। জি স্যার। তো এই প্রসেসটা কেমন হবে, এই প্রসেসটার জন্য শর্তগুলা কি কি, যদি আমি বাইরে থেকে কোনো তাপ দিতেও না চাই, বাইরে থেকে কোনো তাপ নাও নিতে চাই, তাহলে কি হইতে হবে, আমার যে কন্টেইনারটা থাকতে হবে সেই কন্টেইনারটা হইতে হবে নন কন্ডাক্টিং, সে কোনো তাপ মানে সে কন্ডাক্টই করে না, মানে তাপ যে ওই কন্টেইনার হয়ে বাইরে আসবে তারই কোনো সুযোগ নাই, সে একটা দেখা যায় ইনসুলেটর। সো সো ইনসুলেটর কি কোনো ধরনের তাপ রিসিভ, মানে কোনো ধরনের তাপ তো সে পরিবহন করে না, তো কি মানে ভিতর থেকে কোনো তাপ বাইরে আসার কোনো সুযোগই হচ্ছে না। আবার আরেকটা সিস্টেম করে রাখা হয় এক্সট্রা, মানে প্রিকশন হিসেবে, যে আশেপাশে থার্মাল ক্যাপাসিটি অনেক লো থাকে। থার্মাল ক্যাপাসিটি লো হইলে কি হবে, যে কোনো তাপ যদি কোনো জায়গাতে বেরো হয় কিন্তু সেই তাপ যাওয়ার কোনো জায়গা নেই, মানে আশেপাশে যা আছে তারাও কোনো ধরনের তাপ নেয় না বা তাপ কোনো ধরনের দেয়ও না, ঠিক আছে। তো কোনো সিস্টেমই নাই, তাপ বেরো হইতে পারবে না, আবার তাপ প্রবেশও করতে পারবে না, আবার বাইরে থেকে কোনো তাপ ঢুকতেও পারবে না, আবার আহ, কোনো তাপ বেরোইলে সেটা যাওয়ারও জায়গা নাই, তো ওই সিস্টেমের মধ্যেই থাকতে হবে। এবং এই পরিবর্তনটা হইতে হবে খুব র্যাপিড, মানে খুব, মানে দুপদাপ করে ফেলতে হবে, ঠিক আছে, কোনো সময় নেওয়া যাবে না, খুব দ্রুত এই সিস্টেমটা করে ফেলতে হবে, যেন হিট এক্সচেঞ্জ হয়ে যায় সারাউন্ডিংস, মানে সারাউন্ডিংস এর সাথে হিট এক্সচেঞ্জ হওয়ার কোনো সুযোগই না পায়, টেম্পারেচার বৃদ্ধি পায় বা টেম্পারেচার কমে যায়, হিট এক্সচেঞ্জের কোনো সুযোগ যেন এই সিস্টেমে না হয়। তো এইভাবে করে অ্যাডিয়াবেটিক চেঞ্জটা করা হয় বা অ্যাডিয়াবেটিক প্রসেসটা রান করে, ঠিক আছে। এই দুই নন জি স্যার। কন্ডাক্টিং কন্টেনারের যদি একটু উদাহরণ দিতেন। আবার একটু বলো। জি, নন কন্ডাক্টিং কন্টেনারের যদি একটা উদাহরণ দিতেন, যে কোন পদার্থ দিয়ে তৈরি? আচ্ছা, নন কন্ডাক্টিং কন্টেইনারে যদি একটা এক্সাম্পল দিই, উম, এটা এক্স্যাক্টলি এই মুহূর্তে মাথায় আসতেছে না, চিন্তা করতে হবে, তো আমি একটু দেখে বলতে। জি স্যার।
এরকম হতে পারে, প্লাস্টিক হইতে পারে। প্লাস্টিকে যদি কোনো কন্টেইনার থাকে স্ট্রং, শক্তিশালী, ঠিক আছে, তাহলে সেটা নন কন্ডাক্টিং হবে। তারপরে নন কন্ডাক্টিং কিছু ম্যাটেরিয়াল আছে যেগুলা দিয়ে যদি কোনো কন্টেইনার বানানো হয়, সেই কন্টেইনার গুলাও হচ্ছে কি হবে, নন কন্ডাক্টিং হবে। জি স্যার। এখানে দুইটা পরিবর্তন আছে, এই দুটার মধ্যে পরিবর্তনগুলো কি কি আমরা যা যা পড়ছি এগুলো আসলে দুইটা টেবিলের মধ্যে করে দেয়া। The change of pressure and volume of a gas at constant pressure, constant temperature is called isothermal change. And the change of pressure and volume of a gas by keeping the total heat content fixed. এখানে হচ্ছে টেম্পারেচার ফিক্সড, এখানে হচ্ছে টোটাল হিট কন্টেন্ট ফিক্সড। যদি হয় তাহলে সেটা অ্যাডিয়াবেটিক চেঞ্জ। Necessary heat is taken or rejected to keep the temperature constant. Change of temperature takes place in this process. এটা হচ্ছে একটা স্লো প্রসেস, আইসোথার্মাল প্রসেস হচ্ছে স্লো প্রসেস, আর অ্যাডিয়াবেটিক প্রসেসটা হচ্ছে ভেরি ফাস্ট একটা প্রসেস। আইসোথার্মাল চেঞ্জের ক্ষেত্রে কন্টেইনারটাকে ফুড কন্ডাক্টর অফ হিট হতে হবে, আর অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে এটাকে নন কন্ডাক্টিং হতে হবে। আইসোথার্মাল চেঞ্জের ক্ষেত্রে এটা বয়লের সূত্র মেনে চলে, আর অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে এটা বয়লের সূত্র মেনে চলে না। এ পর্যন্ত ক্লিয়ার সবাই? কারো কোনো কনফিউশন আছে? না স্যার, এই পর্যন্ত ক্লিয়ার স্যার। আচ্ছা, এরপর হচ্ছে আমরা দুইটা জিনিস পড়বো, একটাকে বলা হয় রিভার্সিবল প্রসেস, একটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। এই জিনিসটা তোমরাও পড়ছিলা। একটাকে বলা হয় প্রত্যাগামী প্রক্রিয়া, আর একটাকে বলা হয় অপ্রত্যাগামী প্রক্রিয়া, ঠিক আছে? রিভার্সিবল প্রসেস আর একটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। রিভার্সিবল প্রসেসটা কেমন? যে ধরো এক খন্ড বরফ, সেটাকে তুমি ঠান্ডা করলা, কি হবে? পানি হবে। মানে বরফকে ঠান্ডা না, বরফকে তুমি গরম করলা, তাহলে কি হবে? ঠান্ডা হবে, পানি হবে। সেটাকে যদি আরো গরম করো তাহলে সেটা বাষ্প হয়ে যাবে স্যার। বাষ্প হওয়া শুরু হবে। তো ওই বাষ্পটাকে তুমি যদি আবার ঠান্ডা করা শুরু করো তাহলে কি হবে? পানি হবে স্যার। পানিকে যদি আবার ঠান্ডা করো বরফ হবে স্যার। বরফ হবে। আচ্ছা, তার মানে আমার প্রক্রিয়াটা যেখান থেকে শুরু হয়েছিল, একটা একদিকে সে একটা মানে একটা প্রসেসে মেইনটেইন করে সামনে দিয়ে গেছে, আবার আমি সেই উল্টা ডিরেকশনে সেটাকে আমি ব্যাক করে আগের জায়গায় নিয়ে আসতে পারছি। তো এই ধরনের কোন প্রক্রিয়াটাকে বলা হয় রিভার্সিবল প্রসেস। রিভার্সিবল প্রসেস হচ্ছে সেই রকম প্রসেস যেটাকে অপোজিট ডিরেকশনে ব্যাক করে আনা যায়, ঠিক আছে? এবং যে সাবস্টেন্সটা আছে সেই সাবস্টেন্সটা হচ্ছে এক্স্যাক্টলি সেম স্টেটে চলে আসে। তো এইরকম যদি কোনো প্রসেস থাকে সেই প্রসেসটাকে বলা হয় রিভার্সিবল প্রসেস বা প্রত্যাগামী প্রক্রিয়া। আর ইরিভার্সিবল প্রসেসটা কি? ইরিভার্সিবল প্রসেস খুবই বেশি, মানে আমাদের চোখের সামনে আমরা যা দেখি সব ইরিভার্সিবল প্রসেস। ধরো তুমি পা দিয়ে ফ্লোরের মধ্যে একটা করলা, একটা ঘষা দিলাম, ঘষা দিলে কি হবে? ফ্লোরে একটা ঘর্ষণ তৈরি হবে। ঘর্ষণ তৈরি হইলে সেইখানে তাপ উৎপন্ন হবে। এখন তুমি যদি আবার পেছন দিকে পাটা ব্যাক করে নিয়ে আসো আরেকবার একটা ঘষা দিয়ে, তাহলে কেমন হবে? যে তাপ উৎপন্ন হয়েছিল সেটা আবার শোষণ হয়ে যাবে। এরকম কি হবে? না স্যার। তখন কি হবে? ডাবল তাপ উৎপন্ন হবে, ঠিক আছে? তো এই ধরনের যে প্রক্রিয়া, যেটাকে আমি ব্যাক করার কোনো ওয়ে নাই, সেটা হচ্ছে এক ধরনের ইরিভার্সিবল প্রসেস। ধরো আমি বাইক নিয়ে এক জায়গায় গেলাম, ঠিক আছে? বাইক নিয়ে মানে আমার বাসা থেকে ইউনিভার্সিটিতে আসলাম। তো আমার কি হইলো? তেল খরচ হইলো। আবার যে আমি বাসা ইউনিভার্সিটি থেকে বাসায় আসি, তাহলে কি আবার তেল গুলো চলে আসবে? না স্যার। আসবে না। তো এইগুলো হচ্ছে ইরিভার্সিবল প্রসেস, যেগুলাকে আমি কোনোভাবেই আগের জায়গায় অপোজিট ডিরেকশনে রিভার্স করতে পারি না, ঠিক আছে? তো এগুলাকে কোনো আগের ডিরেকশনে কোনোভাবেই নেওয়া যায় না। সো এগুলাকে বলা হয় ইরিভার্সিবল প্রসেস। আমাদের ন্যাচারাল লাইফে যা যা আমরা দেখি ম্যাক্সিমামই হচ্ছে ইরিভার্সিবল প্রসেস। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার বাষ্পীভবন প্রক্রিয়া কি প্রত্যাগামী না অপ্রত্যাগামী প্রক্রিয়া? এটা প্রত্যাগামী প্রক্রিয়া। থ্যাংক ইউ স্যার। আছে তো
এরপরে আমরা সামনে আসলে থার্মোডাইনামিক্স পড়বো, তো তার আগে থার্মোডাইনামিক্স সিস্টেম সম্পর্কে আমাদের একটু আইডিয়া নিতে হবে। তো থার্মোডাইনামিক সিস্টেম কথাটা অনেক জায়গায় থাকবে, অলরেডি আমি দু একবার বলছি যে সিস্টেম সিস্টেম। এই সিস্টেম জিনিসটা আসলে কি, বা থার্মোডাইনামিক সিস্টেম জিনিসটা কি? A thermodynamic system is the quantity of matter of fixed identity around which we can draw a boundary. মানে আমি যদি খুব সহজ করে বলি, ধরো তুমি যদি থার্মাল ফিজিক্সে কোনো এক্সপেরিমেন্ট করতে চাও, তাহলে তুমি যে জিনিস নিয়ে কাজ করবা সেটাই হচ্ছে তোমার সিস্টেম। ঠিক আছে, ধরো আমি তোমাদের ক্লাসের স্টুডেন্টদের উপর কাজ করতে চাই, একটা এক্সপেরিমেন্ট করতে চাই। এক্সপেরিমেন্টটা কি, যে তোমাদের মানে খাওয়া দাওয়ার সাথে তোমাদের পড়াশোনার মানে ইটা কেমন, সম্পর্কটা কেমন, যে যারা বেশি খায় তাদের রেজাল্ট কি বেশি ভালো হয়, নাকি যারা কম খায় তাদের রেজাল্ট বেশি ভালো হয়। ঠিক আছে, এরকম একটা এক্সপেরিমেন্ট আমি করতে গেলাম। তার মানে তোমাদের এই ক্লাসটা হচ্ছে কি আমার সিস্টেম, তোমাদের ক্লাস বা তোমাদের সেকশনটা হচ্ছে আমার সিস্টেম। তো থার্মোডাইনামিক সিস্টেম হচ্ছে সেইটা, এবং এইটা কিন্তু কি হইতে হবে, ফিক্সড হইতে হবে, ফিক্সড আইডেন্টিটি হইতে হবে। তোমাদের ক্লাস ফিজিক্স এটা কি 212 ব্যাচ ডিএ সেকশন, এটা একটা ফিক্সড আইডেন্টিটি আছে, এবং আমি কি বললাম, এই ফিক্সড আইডেন্টিটি চারপাশে একটা বাউন্ডারি দিয়েছিলাম। ঠিক আছে, মানে এখানে কিন্তু অন্য কোনো ব্যাচের কেউ আসতে পারবে না, অন্য কোনো সেকশনে কেউ আসতে পারবে না। ঠিক আছে, সো একইভাবে একটা থার্মোডাইনামিক সিস্টেম হচ্ছে এরকম, যে যেখানে আমি একটা ফিক্সড আইডেন্টিটি সিলেক্ট করা আছে, যাদের উপর আমি কোনো একটা এক্সপেরিমেন্ট করতে চাই, এবং ওই ফিক্সড আইডেন্টিটি চারপাশে একটা বাউন্ডারি তৈরি করে দেয়া আছে, ওর বাইরের কিছু আমরা অ্যাকসেপ্ট করবো না, ভেতরের জিনিসগুলো নিয়ে আমি কাজ করবো। সো ওই বাউন্ডারির ভেতরে যা যা আছে সেগুলাই হচ্ছে আমার একটা সিস্টেম। ধরো আমি একটা গাড়ির ইঞ্জিন নিয়ে কাজ করতে চাচ্ছি, তার মানে গাড়ির ইঞ্জিনটা হচ্ছে আমার সিস্টেম। ঠিক আছে, আচ্ছা, একটা রেফ্রিজারেটর বা এয়ার কন্ডিশনার বা ওয়াশিং মেশিন, এগুলো নিয়ে আমি কাজ করতে চাচ্ছি, তো সেইগুলো হচ্ছে আমার সিস্টেম। আর ওই বাউন্ডারিটা এমন হতে পারে, ফিক্সড হতে পারে বা মুভেবল হতে পারে। তো বাউন্ডারিটা ফিক্সড, এই বাউন্ডারির মধ্যে ভেতরে কেউ আসতে পারবে না, যাইতে পারে। আবার এইরকম হইতে পারে যে বাউন্ডারিটা মুভেবল হতে পারে, বা মানে একটু সরতে পারে। আচ্ছা, আর ওই বাউন্ডারির চারপাশে যা যা আছে, ঠিক আছে, ওই বাউন্ডারি এভরিথিং আউটসাইড দ্য বাউন্ডারি, সেগুলো সবকিছু হচ্ছে সারাউন্ডিংস। ঠিক আছে, মানে তোমাদের ক্লাসে বাইরে যা কিছু আছে, গ্রিন ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটি বা অন্য ডিপার্টমেন্ট যা আছে, সব হচ্ছে আমাদের সারাউন্ডিং। তো আমি যে সিস্টেম নিয়ে কাজ করতেছি, ওই সিস্টেমের বাইরে যা আছে সব হচ্ছে আমার সারাউন্ডিং। এই যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যে সিস্টেমের চারপাশে একটা বাউন্ডারি আছে, আর বাউন্ডারির চারপাশে যা যা আছে সব হচ্ছে আমার সারাউন্ডিং। এখন এই সিস্টেম গুলা তিন ধরনের হতে পারে, একটাকে বলা হয় ওপেন সিস্টেম, একটাকে বলা হয় ক্লোজ সিস্টেম, আর একটাকে বলা হয় আইসোলেটেড সিস্টেম। তো খুব সহজে আমি তিনটা ওয়ের কথা বলে দিব, আমার বিশ্বাস তোমাদের সারা জীবনে মনে থাকবে। ওপেন সিস্টেমটা কেমন? ওপেন সিস্টেমটা হচ্ছে এমন সিস্টেম যে সিস্টেমে ম্যাস এবং এনার্জি দুইটাই ট্রান্সফার হইতে পারে। জিনিসটা কেমন, যে ধরো তুমি বাসায় একটা ঢাকনা ছাড়া একটা পাতিলের মধ্যে পানি গরম করতে, তাহলে কি হবে, একটু পরে পানি ফোটা শুরু করবে, পানি ফোটা যখন শুরু হবে তখন তোমার রান্নাঘর পুরোটা গরম হয়ে যাবে, তার মানে ওই পানি থেকে তাপ বাইরে এসে ছড়ে গেছে। একই সাথে তুমি যখন অনেক বেশি ফুটে যাবে এবং তুমি যখন পানিটা বন্ধ করতে যাবা, তখন কি হয়, আশেপাশে পানি ছড়িয়ে ছিটে থাকে না, পানি বন্ধ করতে গেলেও ঝামেলা হয়, যে হাতের মধ্যে এসে পানি ফোটা পায়। এরকম কি হয়? হয় স্যার। জি স্যার। জি তো স্যার। এই সিস্টেম, এটা হচ্ছে কি এক ধরনের ওপেন সিস্টেম, যেখানে পানিও বাইরের দিকে ছড়াচ্ছে, তাপ তো ছড়াইছে, তার মানে যে সিস্টেমে ম্যাস এবং এনার্জি দুইটাই বাউন্ডারি বাইরে হচ্ছে ছড়ায় যায়, সেটা হচ্ছে আমার কি সিস্টেম, ওপেন সিস্টেম। আচ্ছা, আরেকটা আছে ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেমটা কেমন, ধরো তুমি এইটাই কি করলা, একটা ঢাকনা দিয়ে দিলাম। ঠিক আছে, একটা ঢাকনা দিয়ে দিলে তুমি হচ্ছে দিয়ে তারপর পানিটা গরম করতে, তখন কি হবে, তখন হচ্ছে পানিগুলো আর বাইরে বেরোতে পারবে না। ঠিক আছে, পানিগুলো বাইরে বেরোতে পারবে না, কিন্তু তাপ কিন্তু ঠিকই বাইরের দিকে ট্রান্সফার হবে। ঠিক আছে, মানে পানি
ওই পাত্রটা যেহেতু তুমি বন্ধ করে দিছো, সো পানিগুলা বাইরে ছড়াইতে পারতেছে না, কিন্তু তোমার পাত্রের গা পাত্রের গা দিয়ে যেহেতু সেটা কন্ডাক্টিং, তাপ বাইরে ছড়াবে, তো এনার্জিটা ট্রান্সফার হবে কিন্তু কোনো ধরনের ম্যাস ট্রান্সফার হচ্ছে না। তো এই ধরনের যে সিস্টেম, সেই সিস্টেমটাকে বলবো আমরা ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেমে কি হবে, এনার্জি ট্রান্সফার হতে পারে কিন্তু ম্যাস ট্রান্সফার হবে না, পানি বাইরে ছড়াবে না। তো এই ধরনের সিস্টেম হচ্ছে ক্লোজ সিস্টেম। তো এরপরে আরেকটা সিস্টেমের কথা আমরা পড়বো, সেটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। সেটা কি? আচ্ছা, আইসোলেটেড সিস্টেমটা ধরো এরকম যে একটা থার্মোফ্লাক্স যেটা আমাদের বাসায় থাকে। থার্মোফ্লাক্স হচ্ছে এমন জিনিস যেটা হচ্ছে এরকম যে তুমি ধরো কোনো গরম জিনিস সেখানে রাখতে চাও, তাহলে সেটা গরমই থাকবে। তুমি যদি কোনো ঠান্ডা জিনিস সেখানে রাখতে চাও, যে কোনো ওষুধ ঠান্ডা অবস্থায় রাখতে হবে, সেটা যদি সেখানে রাখতে চাও তাহলে সেটা সেই অবস্থায় থাকে। তো থার্মোফ্লাক্স হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে গরম জিনিস গরম থাকে, ঠান্ডা জিনিস ঠান্ডা থাকে। দ্যাট মিনস তাপমাত্রা বা ভর, এনার্জি বা ম্যাস কোনোটাই বাইরে ট্রান্সফার হওয়ার কোনো সুযোগ নেই। সো এই ধরনের সিস্টেমকে বলা হয় আইসোলেটেড সিস্টেম, যেখানে তাপ বা হচ্ছে এনার্জি বা ম্যাস কোনোটাই বাইরে ট্রান্সফার হওয়ার সুযোগ নাই। সেই ধরনের সিস্টেমকে বলা হয় আইসোলেটেড সিস্টেম, যেমন থার্মোফ্লাক্স। আচ্ছা, বিচ্ছিন্ন সিস্টেম হতো স্যার। হ্যাঁ, আইসোলেটেড মানেই তো ধরো তোমার বিচ্ছিন্ন। তো এই তিনটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? বা এর আগে যা যা পড়লাম আমরা? জি না স্যার। Okay, তো আমরা থার্মোডিনামিক্সে চলে আসলাম। অ্যাকচুয়ালি থার্মোডিনামিক্সের চারটা ল আছে: জিরোথ ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। এই চারটা ল আছে। এই চারটা ল আসলে ডিফাইন করে যে কোন একটা কিছু কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিকে ডিফাইন করে, যেমন হচ্ছে টেম্পারেচার, এনার্জি, এনট্রপি, এগুলাকে ডিফাইন করে, যেগুলা দিয়ে কোন একটা থার্মোডিনামিক সিস্টেমকে ক্যারেক্টারাইজ করা যায়, যে এই সিস্টেমে টেম্পারেচার এত, এই সিস্টেমে এনার্জি এত। নতুন একটা শব্দ দেখতে পাচ্ছ, এনট্রপি, যে এই সিস্টেমে এনট্রপি এরকম। ঠিক আছে, সো আমরা এই ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো আসলে থার্মোডাইনামিক্সের চারটা লর মাধ্যমে ডিফাইন করতে পারি। সো আবার বলতেছিলাম যে থার্মোডাইনামিক্সের যে চারটা ল, সেটা হচ্ছে জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই চারটা ল আছে। তো এর মধ্যে সবার শেষে আবিষ্কার হয়েছে হচ্ছে জিরো ল। জিরো লটা সবার শেষে আবিষ্কার হয়েছে, কিন্তু এই লটা এত বেশি ফান্ডামেন্টাল, যার কারণে এটাকে মানে 1 2 3 4 দেওয়া যায় না। 4 না দিয়ে এটাকে আগে দেওয়ার দরকার হয়েছে। তো আগে দেওয়া যদি দরকার হয় তাহলে কি করা যাইতে পারে? তাহলে যেটা করা যাইতে পারে সেটা হচ্ছে মানে শূন্য দেওয়া যেতে পারে। ঠিক আছে, এই জন্য এটাকে নাম হয়েছে জিরো ল অফ থার্মোডাইনামিক্স। এই এই ল এর সাথে জিরোর কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, এই ল এর সাথে জিরোর কোনো সম্পর্ক নাই। কিন্তু এই জিরো হওয়ার কারণ কি? যে লটা অনেক বেশি ফান্ডামেন্টাল, যার কারণে এটাকে 4 নাম্বারে না দিয়ে এটাকে আগের তিনটা ল এর আগে দেওয়ার জন্য এটার নাম করা হয়েছে জিরো ল। তো এই জিরো ল অফ থার্মোডাইনামিক্স জিনিসটা কি? তো এটা জানার আগে আমি আরেকটা জিনিস একটু বোঝার চেষ্টা করি। সেটাকে বলা হয় থার্মাল ইকুইলিব্রিয়াম। থার্মাল ইকুইলিব্রিয়াম কি? যে যদি দুইটা অবজেক্টকে আমি কাছাকাছি রাখি, ঠিক আছে, একটা হট অবজেক্ট এবং একটা কোল্ড অবজেক্ট, দুইটাকে আমি কাছাকাছি রাখি, তাহলে কি হবে? হট অবজেক্ট থেকে কোল্ড অবজেক্টের দিকে তাপের ট্রান্সফার হবে, এবং একটা পর্যায়ে গিয়ে এই তাপের ট্রান্সফারটা থেমে যাবে। যখন থেমে যাবে তখন আমি বলতে পারবো যে এই দুইটা অবজেক্ট থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। দ্যাট মিন্স এই দুইটা অবজেক্ট সাম্যাবস্থায় আছে। ঠিক আছে, তো এটাকে বলা হয় থার্মাল ইকুইলিব্রিয়াম বা তাপীয় সাম্যাবস্থা। মানে হচ্ছে দুইটা অবজেক্ট একই তাপমাত্রায় আছে। দুইটা অবজেক্টকে যদি আমি পাশাপাশি রাখি, যদি এমন হয় যে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে কোনো ধরনের তাপের ট্রান্সফার হচ্ছে না, তাহলে আমি বুঝতে পারবো যে এই দুটো অবজেক্টের টেম্পারেচার সমান এবং তারা থার্মাল ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে। ঠিক আছে, when a hot body is brought to a
but in thermal contact with a cold body B, then the heat flows from the hot object A to the cold object B. এবং at one point এই ফ্লো যেটা আছে সেটা হচ্ছে স্টপ হয়ে যাবে। তো যখনই স্টপ হয়ে যাবে তখনই তারা থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে যাবে। এখন জিরোথ লতে কি বলা হয়েছে? জিরোথ লতে বলা হয়েছে এইরকম একটা গল্প বলি তোমাদেরকে। ধরো তোমাদের তিনজনের নাম বলি। ধরো ফরহাদ আর হচ্ছে হৃদয়, ওরা হচ্ছে খুব ভালো বন্ধু, ঠিক আছে? আবার হৃদয় আর রানা ওরা হচ্ছে খুব ভালো বন্ধু। তাহলে কদিন পরে কি হবে? রানার সাথে ফরহাদের একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে যাবে না? হবে নাকি? আমার কি শুনতে পাচ্ছ? স্যার মাঝে শুনতে পাইনি, এখন শুনতে পাচ্ছি স্যার। আমি বললাম যে ধরো তোমাদের যে কোনো দুইজন, হ্যাঁ আমি নাম দেখলাম যেটা যে ফরহাদ আর হচ্ছে হৃদয়, তারা দুজন ইন্ডিভিজুয়ালি ভালো ফ্রেন্ড। আবার হৃদয় আর রানা তারা দুজন ইন্ডিভিজুয়ালি ভালো ফ্রেন্ড ধরে নিলাম। তাহলে কয়দিন পরে এরকম হয়ে যাবে না, রানার সাথে ফরহাদের একটা ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যাবে? জি স্যার, এরকম হয়ে থাকে। সো জিরোথ লটা হচ্ছে এরকম। জিরোথ লতে বলা হয়েছে কি যে দুইটা অবজেক্ট যদি সেপারেটলি মানে আলাদা আলাদাভাবে তৃতীয় কোনো অবজেক্টের সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে আমরা বলতে পারি যে প্রথম যে দুইটা অবজেক্ট আছে এই দুইটা অবজেক্ট নিজেদের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, ঠিক আছে? যে ধর এরকম বলা হলো কি যে এ একটা অবজেক্ট আর বি একটা অবজেক্ট, এটা কি সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে আলাদাভাবে, বি আর সি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, আর এ আর সি ও থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে কি এই কথা বলা যায় না যে এ আর বি ও থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে? বলা যায়। এবং তোমাদের তো মনে হচ্ছে যে এত সহজ জি স্যার, যাই স্যার। এত সহজ জিনিস কেমনে হয়, তাই মনে হচ্ছে না? যে এই জিনিস আবিষ্কার করে এত নাম, তো মনে হচ্ছে না জি স্যার। এটা তো যে কেউ বুঝে না বোঝার কি আছে, এরকম মনে হচ্ছে না? তো জি স্যার, একদমই আসলে স্যার। সায়েন্টিফিক যে কোনো কনসেপ্ট তুমি যদি বুঝতে পারো জিনিসটা এরকমই মনে হবে। আর এই জিনিসটা যত এই জিনিসটা আমি আবিষ্কার করতে পারতাম আগে আসলে। আর এটা যদি 3-এর অধিক থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে স্যার? আচ্ছা, এটা যদি 3-এর অধিক থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখো একই হবে। তুমি যদি এখানে যদি আরেকটা ডি অবজেক্ট থাকে, ডি অবজেক্টটা যদি ওর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে কি হবে? ওরা প্রত্যেকে এবং ডি এর সাথে এও কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, তাই না? জি স্যার। তো এটাই হচ্ছে থার্মোডাইনামিক্সের জিরোথ ল, ঠিক আছে? সো থার্মোডাইনামিক্সের জিরোথ ল হচ্ছে এমন যে two bodies are separately in thermal equilibrium with the third body, then the first two body must be in thermal equilibrium with each other. এই লটা খুবই incredibly important as it allows to define the concepts of thermal temperature scale. এই লয়ের পরেই আসলে টেম্পারেচার স্কেলের কনসেপ্টটা আসলে চলে আসে। সো যদিও it was discovered later to other laws but was considered more fundamental and thus was given a low one number 0 এবং সিকোয়েন্সে দেওয়ার জন্য এটাকে সবার আগে দেওয়া হয়েছে। তো অনেক সময় তোমাদের এরকম কোশ্চেন হতে পারে যে ধরো আমি কোশ্চেন করলাম যে থার্মোডাইনামিক্সের জিরোথ ল জিনিসটা কি, তো তোমরা বললাম। এরপর ধরো আমি কোশ্চেন করলাম যে এই লটা কেন এত বিখ্যাত, ঠিক আছে? সো তখন বলতে হবে যে এটা আসলে খুবই ইম্পর্টেন্ট কারণ এটা টেম্পারেচার স্কেলের কনসেপ্ট দেয় এবং যার জন্য এটাকে মানে এইটা এত বিখ্যাত। আবার এরকম বলা হইতে পারে যে থার্মোডাইনামিক্সের জিরোথ ল কেন বলা হয়, তখন বলতে হবে যে এটা যদিও শেষে আবিষ্কার হয়েছে কিন্তু ফান্ডামেন্টাল হওয়ার কারণে এটাকে শুরুতে স্থান দেওয়া হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের একটু বলে দিই, সেটা হচ্ছে ভাইভাতে তোমরা আসলে কেউ যদি চাও ইংলিশে অ্যান্সার করতে পারো কিন্তু তোমরা চাইলে বাংলা অ্যান্সার করতে পারো, ঠিক আছে? তো তোমরা যদি বুঝে বুঝে পড়ার চেষ্টা করো আমার মনে হয় ভাইভাতে ভালো করতে পারবো, ঠিক আছে? এটা আমি যেভাবে কথা বলতেছি যে ফিজিক্সের টার্ম গুলো ইংলিশে বলতেছি আর হচ্ছে
বাংলায় কথা বলতেছি, তো এইভাবে করে ভাইভাতে অ্যান্সার করতে পারবে। আচ্ছা, সো থার্মোডাইনামিক্সের জিরোথ ল নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, এরপর হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এটা অ্যাকচুয়ালি বিজ্ঞানী জুল, উনি হচ্ছে হিট এবং ওয়ার্কের মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ করেন। এই ইমরান, সরি স্যার। ওকে। আচ্ছা, বিজ্ঞানী জুল উনি হচ্ছে ওয়ার্ক এবং হিট এই দুটার মধ্যে একটা সম্পর্ক বিল্ডাপ করেন, এবং সেটাকেই আসলে ল অনুযায়ী মানে ল মতো করে লেখা হয়, সেটাই আসলে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল হিসেবে প্রচলিত। এবং এটা দুই ধরনের স্টেটমেন্ট আছে। তো প্রথম স্টেটমেন্টটা হচ্ছে জুলের স্টেটমেন্ট। হ্যাঁ, ফরহাদ বলো। স্যার অ্যাকচুয়ালি আপনি কি আমাকে কিছু বলতে বলছিলেন? আমি ওই একটা ফোন এসেছিল, ওই হ্যাঁ, একজন তোমার জয়েন করতে পারছেন না। জি স্যার, ধন্যবাদ স্যার। তো জুলের থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল দুটো স্টেটমেন্ট আছে, একটা হচ্ছে জুলের স্টেটমেন্ট আর একটা হচ্ছে ক্লসিয়াসের স্টেটমেন্ট। তো বিজ্ঞানী জুল উনি হচ্ছে ওয়ার্ক এবং হিটের মধ্যে একটা সম্পর্ক বিল্ড আপ করেন, সেই সম্পর্কটাই আসলে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল হিসেবে প্রচলিত। সেটা হচ্ছে এরকম যে when work is transformed into heat, যখন কাজকে তাপে পরিণত করা হয়, এবং হিট ইজ ট্রান্সফর্মড ইনটু ওয়ার্ক, এবং তাপকে কাজে পরিণত করা হয়, দেন ওয়ার্ক এন্ড হিট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইচ আদার, তখন তাপ এবং কাজ হচ্ছে একটা একটার সাথে সমানুপাতিক। আবার বলি, when heat is transformed into work, যখন কাজকে তাপে পরিণত করা হয় এবং হিট ইজ ট্রান্সফর্ম ইনটু ওয়ার্ক, তাপকে কাজে পরিণত করা হয়, তখন যেটা হয় কাজ এবং তাপ একটা একটার সাথে সমানুপাতিক। ঠিক আছে? তো আমরা যদি এরকম হয় যে ওয়ার্ককে ডাব্লিউ দ্বারা প্রকাশ করি আর হিটকে কিউ দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা বলতে পারি যে যদি কিউ অ্যামাউন্ট অফ হিট ইজ প্রডিউস due to the transformation of W amount of work, then according to first law of thermodynamics, we can write W is proportional to Q. So এখানে proportional চিহ্নটাকে যদি আমি সরিয়ে দিই, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আসবে, সেটা হচ্ছে J. So W is equal to JQ, যেখানে J হচ্ছে একটা proportionality কনস্ট্যান্ট, যাকে বলা হয় মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট বা জুলস ইকুইভ্যালেন্ট। তো এইটা আসলে কনজারভেশন অফ এনার্জি একটা প্রিন্সিপাল। মানে কনজারভেশন এনার্জি যেটা আমরা জানি যে শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নাই, শক্তি শুধুমাত্র কি হয় এক রূপ থেকে আরেক রূপে কনভার্ট হয়, এবং মহাবিশ্বে মোট যে শক্তি আছে সেটার পরিমাণ হচ্ছে সমান। তো আমরা যদি কোনো একটা কাজ করি, সেই কাজটা আসলে তাপে পরিণত হয়, বা কোনো তাপকে আমরা আসলে কাজে পরিণত করতে পারি। তো আমি যতটুকু কাজকে তাপে পরিণত করব বা যতটুকু তাপকে কাজে পরিণত করতেছি, দুইটা জাস্ট কি হয় যে এক এনার্জি থেকে আরেক এনার্জিতে ট্রান্সফার হয়, জাস্ট এইটুকু। তো এটাই তো আসলে মানে শক্তির নিত্যতা সূত্র। তো থার্মোডাইনামিক্সের যে ফার্স্ট ল, সেটা আসলে শক্তির নিত্যতা সূত্রে একটা জাস্ট একটা প্রমাণ, এর বাইরে কিছু না। সো দিস ইজ দ্য স্পেশাল ফর্ম অফ প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। তো এটা ফার্স্ট লর একটা স্টেটমেন্ট, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর আরেকটা স্টেটমেন্ট আছে, সেটা হচ্ছে বিজ্ঞানী ক্লসিয়াস দিয়েছেন। উনি কিভাবে বলছেন? উনি বলছেন একটু জেনারেল ভাবে। উনি বললেন এরকম যে ধরো একটা সিস্টেম আছে, এই সিস্টেমের মধ্যে আমি কিছু পরিমাণ হিট দিলাম, ঠিক আছে, ডিকিউ পরিমাণ হিট এই সিস্টেমের মধ্যে আমি দিলাম। দেওয়ার পরে এখানে কি হবে? ধরো তোমরা একটা পাতিলে যখন পানি গরম দাও, পাতিলটাকে একটা গ্যাসের চুলার মধ্যে বসায় দাও, শুরুতে কি পানি গরম হয় না পাতিল গরম হয়? স্যার পাতিল গরম পাতিল হবে গরম। স্যার। আগে পাতিল গরম হয় স্যার। হ্যাঁ, পাতিলটা গরম হয়। তার মানে আগে যে সিস্টেমটা আছে ওই সিস্টেম নিজের ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করে,
ঠিক আছে। সো আমি যখন একটা সিস্টেমের মধ্যে তাপ দিব তখন যেটা হবে যে এই তাপটা দুইটা ভাগে কনভার্ট হবে। একটা একটা ভাগ হচ্ছে এরকম যে এই সিস্টেম নিজের ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে, সেটাকে আমরা বলি ডিইউ, মানে এটা হচ্ছে চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি। তো ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করার পরে সে হচ্ছে এই সিস্টেমের উপর কাজ করবে, এটা হচ্ছে ডিডব্লিউ। তো অ্যাকর্ডিং টু ক্লসিয়াস আমরা বলতে পারি ডিকিউ সমান সমান যেটা আমি সিস্টেমে সাপ্লাই করছি সেটা হচ্ছে কি ডিডব্লিউ, মানে ওই সিস্টেমের ইন্টারনাল এনার্জি পরিবর্তন কতটুকু হয়েছে আর ওই সিস্টেমে কতটুকু কাজ হয়েছে। So if some amount of heat is supplied to a system which can do work, then the quantity of heat absorbed by the system is equal to the sum of the increase in internal energy of the system and the external work done by the system. নিজের ইন্টারনাল এনার্জি কতটুকু ইনক্রিজ হয়েছে সেটা প্লাস হচ্ছে ওই সিস্টেমে কতটুকু এক্সটার্নালি কাজ হয়েছে, এই দুইটাকে যদি আমি যোগ করি তাহলে আমি কতটুকু হিট সাপ্লাই করছি সেটা আমি পেয়ে যাবো। তার মানে দেখেন আমি যে তাপটা দিয়েছি সেটা দিয়ে দুই ধরনের কাজ হয়, একটা হচ্ছে ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পায় আর একটা হচ্ছে ওই সিস্টেমে কাজ সম্পন্ন হয়। তো ক্লসিয়াস স্টেটমেন্টটা কি? ক্লসিয়াস স্টেটমেন্ট হচ্ছে ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। ঠিক আছে। সো এটাও হচ্ছে আসলে কনজারভেশন অফ এনার্জি আরেকটা প্রিন্সিপাল, মানে প্রিন্সিপালের আরেকটা ফর্ম আর কি, স্পেশাল ফর্ম। ইট ইজ ভ্যালিড ফর এনি সিস্টেম, যে কোনো সিস্টেমের জন্য এটা ভ্যালিড হতে পারে। তো এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিকিউ ডিইউ আর ডিডব্লিউ এদের মান যদি পজিটিভ হয় তাহলে কি মিন করে, যদি নেগেটিভ হয় তাহলে কি মিন করে। ডিকিউ যদি পজিটিভ হয় তাহলে আমি বুঝতে পারবো যে ওই সিস্টেম হিট অ্যাবজর্ব করছে, আর ডিকিউ যদি নেগেটিভ হয় তাহলে আমি বুঝতে পারবো যে ওই সিস্টেম হিট লস করছে। ডিইউ যদি পজিটিভ হয় তাহলে আমি বুঝতে পারবো ওই সিস্টেমের ইন্টারনাল এনার্জি ইনক্রিজ হয়েছে, আর টিইউ যদি নেগেটিভ হয় তাহলে আমি বুঝতে পারবো ওই সিস্টেমের ইন্টারনাল এনার্জি ডিক্রিজ হয়েছে। ডিডব্লিউ যদি পজিটিভ হয় তাহলে কি হবে, দ্য সিস্টেম ডাজ ওয়ার্ক অন দ্য এনভায়রনমেন্ট, সিস্টেমটা পরিবেশের উপর কাজ করছে। আর টিডব্লিউ যদি নেগেটিভ হয় তাহলে ব্যাপারটা উল্টা, সারাউন্ডিং ডাজ ওয়ার্ক অন দ্য সিস্টেম, এরকম হয়ে গেছে। তো ডিকিউ পজিটিভ, সেক্ষেত্রে ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাবে এবং যেটা হবে যে ওই সিস্টেমটা কি করতেছে, সারাউন্ডিংস এর উপর একটা কাজ করতেছে, এরকম একটা অবস্থা তৈরি করতেছে। আবার উল্টা হইতে পারে যে ডি কিউ নেগেটিভ, তার মানে ওই সিস্টেম থেকে তাপ হারাইয়া ফেলছে, মানে ওই সিস্টেম তাপ লস করছে, কিছু তাপ ছেড়ে দিচ্ছে, তখন কি হবে, তখন আবার ইন্টারনাল এনার্জি কিছু কমে যাবে। ঠিক আছে। আবার তখন উল্টা কি হবে, যে দেখা যাবে সারাউন্ডিংস ওই সিস্টেমের উপর একটা কাজ করে ফেলছে, মানে সারাউন্ডিংসে গিয়ে কোনো একটা কাজ হয়ে গেছে, ওই সিস্টেমে কোনো একটা জিনিস কমে গেছে। আচ্ছা, কারো কনফিউশন আছে এটা নিয়ে? না স্যার। আচ্ছা, এই যে এখানে একটা ম্যাথ আছে, দেখো ম্যাথটা মুখে মুখে করতে পারার কথা। দেখো তো কি বলছে, a system absorbs 80 joule heat energy from the environment and its internal energy increases by 500 joule. Find the work done by the system in the environment. কি হবে এটা? বলতে পারো কি স্যার এটা হবে? কি স্যার 100 জুল হবে স্যার? কত? 300 জুল? স্যার 300 না, 300 না স্যার, 1200 জুল স্যার। 1200 কেন? দেখো অ্যাবজর্ব করছে 800 জুল, এটা হচ্ছে ডিকিউ। অ্যাবজর্ব করছে 800 জুল, এটা হচ্ছে ডিকিউ। ইন্টারনাল এনার্জি ইনক্রিজেস মানে ডিইউ, ডিইউ। আর ওয়ার্ক ডান কত হবে তাহলে? আমরা জানি ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, তাহলে কি হবে 300। স্যার তাইলে তো স্যার 300 হবে স্যার, প্রথমে যেটা বলছিলাম স্যার, কারণ 800 থেকে 500 মাইনাস যাবে। 800 থেকে 500। জি ঠিক স্যার, আছে, 300। তো আমরা আজকে যে পর্যন্ত পড়লাম এই পর্যন্ত তোমরা
আমি লেকচার বুকটা দিয়ে দিব, তোমরা বাসায় একটু দেখো। স্যার হ্যাঁ স্যার আমাদেরকে যদি জিজ্ঞেস করে যে থার্মোডাইনামিক্স এর ফার্স্ট লটা লিখো, তাহলে কি স্যার আমাদের দুইটাই লেখা লাগবে নাকি শুধু